এই দেশে এখন সবাই অনিরাপদ। এই যে মব রাজনীতি চলছে, মব কালচার চলছে, এটা কে করছে বন্ধুরা? আমি কিন্তু মুক্তিযোদ্ধা হিসাবে কথা বলছি। যে লোকটার আঙ্গুলি হেলনে দেশে মুক্তিযুদ্ধ হয়েছে, সেই লোকটার বাড়ি আগুন দিয়ে পুড়ে দিলেন। দেখুন, পিনাকির মতো ব্যক্তি বর্গকে কেউ চ্যালেঞ্জ করেনি কখনো। আমি অনেকটা স্বপ্রণোদিত হয়ে তার ভাষা ব্যবহার এবং তার এই যে ধমক দেওয়ার স্টাইল, সেটা নিয়ে প্রশ্ন তুলেছিলাম। সুপ্রিয় দর্শক, শুরুতেই আমন্ত্রণ জানাচ্ছি নিউজ পলিটিক্স 24 চ্যানেলের আজকের বিশেষ প্রতিবেদনে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকের এই বাংলাদেশ কোন পথে যাচ্ছে এ নিয়ে প্রশ্ন সাধারণ মানুষের, আমার, আপনার সবার। সরকার থেমে নেই, ডিপ স্টেটের খেলা নিয়ে গভীর হচ্ছে। প্রফেসর কলিমুল্লাহ স্যার কি বলেছেন আপনাদের শোনাবো। এ বিষয় নিয়ে বিশেষ তথ্য দিয়েছেন, তো আপনারা সাথেই থাকুন। দেখুন, পিনাকির মতো ব্যক্তি বর্গকে কেউ চ্যালেঞ্জ করেনি কখনো। আমি অনেকটা স্বপ্রণোদিত হয়ে তার ভাষা ব্যবহার এবং তার এই যে ধমক দেওয়ার স্টাইল, সেটা নিয়ে প্রশ্ন তুলেছিলাম। সেই জন্যই তিনি প্রথমে আমাকে এবং তারেক, যিনি আওয়ামী জনতা পার্টির তরুণ নেতা, তাদের আমাদের দুজনকে উভয়কে টার্গেটেড ভাবে গালিগালাজ করেছেন, বিএনপির সঙ্গে ট্যাগ করবার চেষ্টা করেছেন। পরে তার দুইজন লেসপন্সার বা মুরিদকে লেলিয়ে দিয়েছেন এবং তাদের দিয়ে নানান রকমের বয়ান হাজির করার পরে যখন দেখা গেল যে আমি অ্যাকসেপ্ট করছি না, উল্টো রিবাফ প্রদান করছি, তখন নিজেই মুখ খুলে ফেললেন এবং এমন ভঙ্গিতে যে রীতিমতো আপনার জানে মেরে ফেলবেন স্বয়ংক্রিয় অস্ত্র দিয়ে, এবং বাকিটা বলার মতো বিষয় নয়। এত নিম্ন মানের হুমকি তিনি প্রদান করেছেন, পাশবিক অত্যাচারের হুমকি তিনি প্রদান করেছেন, যা প্যারিসের মতো জায়গায় বসে দেওয়াটা কোনোভাবেই জাস্টিফাই করা যায় না। দেখুন, এক্ষেত্রে গণচীন একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে এবং সেরকম একটা বাইল্যাটারাল যেটাকে আমরা বলবো আন্ডারস্ট্যান্ডিংও হয়েছিল গত সরকার আমলে, কিন্তু সে শব্দেই এটি আর হালে পানি পায়নি। আর এখন এই নন স্টেট অ্যাক্টর ডিফ্যাক্টো পজিশন নিয়ে নেওয়া পরিস্থিতি আরো ঘোলাটে হয়ে গেছে এবং এই যে একাধিক আপনার সংগঠন তারা সক্রিয় হয়েছে, সেটিও আপনার আন্তর্জাতিক বিভিন্ন শক্তির সঙ্গে যুক্ত হয়েই হয়েছে। তো সব মিলিয়ে আমরা কিন্তু ইন এ স্টেট অফ ফ্লাক্স, একটা বেকায়দা অবস্থার মধ্যে আমরা দেহাতিবাদ করছি। আবার এর মধ্যে আপনি নিশ্চয়ই অবগত হয়েছেন যে আমাদের বর্তমান সরকার সিদ্ধান্ত নিয়েছেন আমাদের সামরিক যে বাজেট তা কমিয়ে দেয়া। ফলে ফোর্সেস গোল 2030 এর সঙ্গে এটা কিভাবে রিকনসাইলেবল হবে সেটা নিয়ে অনেকের গভীর উদ্বেগ আছে। তো সব মিলিয়ে মার্কিন আপনার যে স্টেক অন দ্য গ্রাউন্ড, ভারতের যে স্টেক, চীনের যে স্টেক, এই তিন এবং সঙ্গে পাকিস্তানও আছে, সব মিলিয়ে আমরা কিন্তু একটা টানা হেঁচড়ার মধ্যে আছি। আর এর মধ্যে দেশ আবার পরিচালিত হচ্ছে সুদূর ফ্রান্স থেকে। একজন অ্যাক্টিভিস্ট তার অঙ্গুলি হেলনে বাংলাদেশ ওঠানামা করছে। উনি রীতিমতো জানে মেরে ফেলার হুমকি দিয়ে আবার পরে পাশবিক অত্যাচারের হুমকি দিয়েছেন, জেলখানায় প্রকোষ্ঠে ঢোকানোর প্রত্যয় ব্যক্ত করেছেন এবং দুদক হাতিয়ার হিসেবে ব্যবহৃত হচ্ছে এমনটিও শোনা যাচ্ছে। কথা নেই বার্তা নেই, হঠাৎ করে প্রেস ব্রিফিং করে মামলা দায়েরের ঘোষণা দেওয়া হয়েছে। এটা ডেফিনেটলি, এটা তো পরিষ্কার, কারণ যোগ সাজসে সবকিছু হচ্ছে বলে অনুমিত হচ্ছে। এবং আপনার সুদূর ফ্রান্সে বসে এই যে হুমকি দেয়া এবং সেটি সরাসরি বাইনে পিনাকি তার যে হুমকিটি প্রদান করেছেন অনলাইনে, সেটি প্রথমে লিস্টে তিনি উচ্চারণ করেছেন আমাদের সম্মানীয় ডেইলি স্টার সম্পাদক এবং সম্মানীয় প্রথম আলো সম্পাদক মাহফুজা নাম এবং মতিউর রহমানের নাম। তারপরেই তিনি আমার প্রসঙ্গে এসছেন এবং বলেছেন যে গিভেন দ্য অপরচুনিটি তিনি চড়থাপ্পড় মারবেন। তারপরে যেহেতু আমার একটা সামরিক সংস্রব আছে, সেই জন্য স্বয়ংক্রিয় অস্ত্র ব্যবহার করবেন এবং তারপর আপনার যে রগ্ন বর্ণনা তিনি দিয়েছেন তা আসলে কর্তব্য নয়। এই যে বিশ্বের সাংস্কৃতিক ক্যাপিটাল বলে পরিচিত প্যারিসে বসে তিনি যে অসংস্কৃত এবং অশোভন আপনার আচরণ করছেন, তা সত্যি ন্যাক্কারজনক। এবং আমি আহ্বান জানাবো ফ্রান্স সরকারকে তার এই যে রাজনৈতিক আশ্রয় প্রদান করা হয়েছে, যে প্রেক্ষিতে সেই অবস্থার পরিবর্তন ঘটেছে, এখন তার নিয়ন্ত্রণে বাংলাদেশ সরকার। সুতরাং তাকে দেশে পাঠিয়ে দেওয়াটা বেহেতের। সেই ফ্রান্সে বসে এই যে অ্যাক্টিভিজম তিনি করছেন, সেটি কোনোভাবেই আপনার
ফ্রান্স, বাংলাদেশ এবং সামগ্রিকভাবে বিশ্বের কল্যাণ বয়ে আনবে বলে আমি মনে করি না। আসলে সবাইকে উচ্চকিত হতে হবে, প্রতিবাদী হতে হবে, শীত নিদ্রা কাটিয়ে ফেলতে হবে। তা না হলে এই যে আপনার ইন্টিমিডেশন তার মাত্রা বাড়বে এবং পিনাকির যে দীর্ঘদিনের অসংস্কৃত স্থূল যেই আপনার স্টাইল, ধমক ধমক দেয়া, সেটির পারদ ক্রমে বাড়বে যদি না সবাই আমরা প্রতিবাদ হই, সবাই আমরা বিষয়গুলো অ্যাকসেপ্ট না করি। মুশকিল হয়েছে কি, আমরা কন্ডম করতে করতে এড়িয়ে চলতে চলতে আজকে মাথায় তোলা হয়েছে এই সমস্ত ব্যক্তিবর্গ এবং তাদের হাতে জিম্মি হয়ে পড়েছে সরকারের বিভিন্ন প্রতিষ্ঠান, দুদকের মতো প্রতিষ্ঠান, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মতো প্রতিষ্ঠান। খেয়াল করে দেখেন, যেখানে পুলিশের মোরাল বা মনোবল ইতিমধ্যে ভেঙে চুরমার হয়ে গেছে নানান কারণে, সেটি সর্বশেষ যে ঘটনাটি পটিয়াতে ঘটলো তার মধ্যে দিয়ে কি বার্তা দেওয়া, যে আপনি যদি আইনের শাসন মেনে চলতে চান, সেটি কার্যকর করবার চেষ্টা করেন, তাহলে পুরস্কৃত হওয়ার বদলে তিরস্কৃত হবেন, আপনার সম্মানহানি হবে, পেশাদারিত্বের সঙ্গে আপনি কাজ করতে পারবেন, এই গ্যারান্টিটা কেউ আপনাকে দিচ্ছে না বা দেবে না যতক্ষণ পর্যন্ত এটি নিশ্চিত করা না যায়, অর্থাৎ শিষ্টের পালন দুষ্টের দমন, ততক্ষণ পর্যন্ত এই দেশ এই পিনাকির মতো লোকদের অঙ্গুলি হেলমেই চলবে, এতে কোনো সন্দেহ নেই। অসহনীয় মব কালচার জনগণের জানমালের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। সুপ্রিয় দর্শক, চলুন আমরা শুনে আসি অ্যাডভোকেট ফজলুর রহমানের সেই সাহসী বক্তব্য। এই দেশে এখন সবাই অনিরাপদ। এই যে মব রাজনীতি চলছে, মব কালচার চলছে, এটা কে করছে বন্ধুরা? আমি কিন্তু মুক্তিযোদ্ধা হিসাবে কথা বলছি। যে লোকটার আঙ্গুলি হেলনে দেশে মুক্তিযুদ্ধ হয়েছে, সেই লোকটার বাড়ি আগুন দিয়ে পুড়ে দিলেন। সেই বঙ্গবন্ধুর বাড়ি বুলডোজার চালায় দিলেন। কেউ প্রতিবাদ করলো না, সরকার কিছু করলো না, মিলিটারিরা চৌকিদারের ভূমিকায় অবতীর্ণ হইল না। আওয়ামী লীগ খারাপ করছে, এই জন্য মুক্তিযুদ্ধ খারাপ। হাসিনা খারাপ করছে, সেই কারণে বঙ্গবন্ধু খারাপ। এই কথা বলে যারা মুক্তিযুদ্ধকে, বঙ্গবন্ধুকে ৭২-এর সংবিধান, হায় হায়, আলী রিয়াজ নামে একটা মানুষ হয়েছে, হে আমেরিকায় মাস্টারি করে, হ্যাঁ আমাদের চেয়ে 10 বছরের ছোট, হ্যাঁ আইসা প্রথম কইছে সংবিধানটাকে ফেলায় দেব, ৭২-এর সংবিধানকে ফেলে দেব। আপনারা কি মনে করেন না এই ৭২-এর সংবিধানটা ৩০ লক্ষ মুক্তিযুদ্ধের শহীদের রক্তের আখরে লেখা সংবিধান? এটা আপনারা মনে করেন না? আচ্ছা, আপনারা কারা কারা ৭২-এর সংবিধান চান এখানে দেখলে তো একটু হাত তুললে আমরা দেখান তো ৭২-এর সংবিধান কারা কারা চায়। এখানে যদি সংখ্যা যাই হই, আমি প্রত্যেককে একজন ১ লাখ, একজন মুক্তিযোদ্ধাকে ১ কোটি মানুষের প্রতিনিধি হিসাবে গণতে চাই। ৭২-এর সংবিধান মুক্তিযুদ্ধের ৩০ লক্ষ লোকের শহীদের রক্তের আখরের লেখা সংবিধান। এইটা সময়ের সাথে সাথে প্রয়োজনে পার্লামেন্টের মাধ্যমে পরিবর্তন করা যাবে, আইনের মাধ্যমে। কিন্তু কেউ যদি ছুঁড়ে ফেলে দিতে চায়, তার বিরুদ্ধে আরেকটা মুক্তিযুদ্ধ অবশ্যই হবে বন্ধু। ৫ই আগস্ট একটা হয়েছে এই দেশে, বলে আওয়ামী লীগ কি ছিল? ফ্যাসিস্ট। কিন্তু ফ্যাসিস্টের একটা নেতৃত্ব ছিল প্রত্যেক জায়গাতে, সারা বাংলাদেশের প্রত্যেকটা থানায় ফ্যাসিস্ট হইল একজন নেতা ছিল। মানুষ বিপদে পড়লে ওই লোকটার কাছে যাইতে পারত। প্রত্যেক এমপি এলাকায় একজন এমপি ছিল, ইলেক্টেড অর নো ইলেক্টেড, সেইখানে গিয়ে মানুষ কথা বলতে পারত। সব জায়গাতে একটা নেতৃত্ব ছিল, সমস্ত জায়গাতে প্রশাসনিক দক্ষতা ছিল। আজকে এই দেশটা তো কোনো দেশ না ভাই। এই দেশের নেতা কে? কে এই দেশের নেতা? ইউনূস সাহেব একরকম কয়, উনি নোবেল লরিয়েট। এই ইউনূস সাহেব বলবে একরকম। ইউনূস সাহেবে বলার সঙ্গে সঙ্গে ওই যে বাচ্চা কাচ্চা ছেলে পেলেরা, এরা বলবে না 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 না, এটা তো আমরা মানি না, করতে হবে এইরকম। আবার এরা বলার সঙ্গে সঙ্গে একটা কালো শক্তি আছে, যারা 1971 সনের আমার মায়ের বোনের ইজ্জত নষ্ট করেছিল, যারা আমার হাজার হাজার বুদ্ধিজীবীকে হত্যা করেছিল, যারা
এই দেশে আলবদর সৃষ্টি করে যারা এই দেশে গণহত্যা চালিয়েছিল, তারা সঙ্গে সঙ্গে বলবে না 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 না, এটা তো হতে পারে না, এটা আমরা মানি না। আমাদের মতো করে চলতে হবে। এই দেশ হবে আফগানিস্তান, এই দেশ হবে সিরিয়া, এই দেশ হবে লিবিয়া, লেবানন, এই দেশ হবে জঙ্গিদের দেশ। এইটা কি করার জন্য আমরা যুদ্ধ করেছিলাম বন্ধুরা? আপনারা বলুন তো দেখি। আমরা তো এটা করার জন্য যুদ্ধ করি নাই। আমরা যুদ্ধ করেছিলাম অ্যাটলিস্ট এই দেশে গণতন্ত্র থাকবে, অ্যাটলিস্ট গণতন্ত্র থাকবে। আচ্ছা যুদ্ধ বাদ দেন, 5ই আগস্ট যে স্লোগান দিয়েছিলাম, এক দফায় এক দাবি, শেখ হাসিনা কবে যাবি? এখন তো দেখি হায় রে হায়, শেখ হাসিনা কবে যাবি? শেখ হাসিনা তো গেছে গা, সময় তো চলে গেছে 1 বছর। গণতন্ত্র কোথায়? ভোট কোথায়? যাকে মনে করতাম বাংলার শ্রেষ্ঠ সন্তান, হায় হায়, সেই ইউনূস সাহেবকে এখন কি দেখি, কি দেখি? জনাব ইউনূস সাহেবকে দেখি, উনি ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য, প্রলম্বিত করার জন্য, ক্ষমতার মসনদকে আঁকড়ে থাকার জন্য উনি বারে বারে এই ফোর্স, ওই শক্তি জাতীয় আন্তর্জাতিক শক্তির মাধ্যমে চক্রান্ত করে আমার দেশের সমুদ্র বন্দর অন্যকে দিয়ে দিতে চায়, আমার দেশের সেন্ট মার্টিন দ্বীপ বিদেশিদেরকে ওই স্টিমার লাগাইয়া দিতে চায়, আমার দেশের গাজা উপত্যকা বানানোর জন্য আরাকানকে করিডোর দিতে চায়। এটাকে আপনারা দিতে চান বন্ধুরা? সারা জীবন যুদ্ধ হবে। আমি থাকবো না, আপনি থাকবেন না, ইউনূস সাহেব থাকবে না, কিন্তু এই দেশে কিন্তু ওই সেন্ট মার্টিন দ্বীপ যদি চলে যায়, বিদেশের একটা স্টিমার লাগায় রাইকা শুধু বন্দুকের নলটা বাংলাদেশের উত্তর দিকে দিয়া দিবে, আপনি নিশ্চুপ করে থাকবেন। আপনি হবেন গোলামের ছেলে গোলাম, আপনি হবেন দিয়েগো গার্সিয়া, আপনি হবেন ফিলিপাইন, আপনি হবেন পৃথিবীর একটা অধিকৃত দেশ। যদি সেন্ট মার্টিনে শক্তিমান দেশের স্টিমার লাগাই দিতে পারে, আমি তো জানি লাগাই দিবে, সেন্ট মার্টিনের সমস্ত অধিবাসীকে এখান থেকে তাড়াইয়া দেওয়া হচ্ছে। আমি বলতে চাই, ইউনূস সাহেব বলেছে আমরা সমুদ্র বন্দর দিয়ে দিব, যদি কেউ তার প্রতিবাদ করে তাদেরকে প্রতিহত করতে হবে। আমি বলছি ইউনূস সাহেব, আপনাকে আমি সম্মান করি, বেশি কথা কইেন না, অতবার দুধ দিয়া মাখায়েন না। আপনি সমুদ্র বন্দর দিবেন, আমি প্রতিবাদ করলাম এবং করব, দেখি আপনি আমাকে প্রতিহত করেন। চট্টগ্রামের সমুদ্র বন্দর দিয়ে দিলে বাংলাদেশের কিচ্ছু থাকে না বন্ধুরা।